অবশেষে বহু অনিশ্চয়তা, অস্বস্তিকর আলোচনার পর পূর্ব রাজি হয়েছে সে বিয়ে করবে বলে। তবে একটা বিষয় সে অটল, একরোখা ও জেদি। বউ ছাড়া সে আর এক মুহূর্ত থাকবে না। এতে যার যা করার করুক, তাতে তার কিচ্ছু আসে যায় না। পূর্ব সেই জেদি সিদ্ধান্ত সবার উপর একরকম চাপে ফেলে দিল। মেহেরিশ তখনও শান্ত, স্থির চোখে অবশ্য বলেছিল বাকিটা ও দেখে নেবে এই লোক কীভাবে সবার সত্য না মেনে যায়। মেহেরিশ কথার ভিত্তিতে পরিবারের সকলে মিলে সিদ্ধান্ত পৌঁছালো এই সপ্তাহের শুক্রবারে বিয়েটা হবে বলে। বিয়ের তারিখ ঠিক হওয়ার পর চারপাশে এক ঝলমলে উত্তেজনার ছায়া নেমে আসলো তৎক্ষণাৎ। সেদিন থেকে শুরু হয়ে যায় সকলের ব্যস্ততা। ক্লাসিক গোল্ড ক্রিম ইনভাইটেশন কার্ডের ডিজাইন চূড়ান্ত করা হয় প্রথমে। কার্ড ছাপা হবে বিশেষ ক্যালিগ্রাফি দিয়ে, সঙ্গে থাকবে সিগনেচার মনোগ্রাম। 5 স্টার ভেন্যু বুক করা হয় একটা নামকরা শহরের হোটেলের রুফটপ গার্ডেনে, যেখানে টুইঙ্কল লাইটস, ফুলে মোড়া আর্কওয়েভ আর হোয়াইট কার্পেট দিয়ে সাজানো হবে ওয়েটিং আইলে। মেহেরিশের জন্য বাছাই করা হয়েছে এক খাঁটি ডিজাইনার লেহেঙ্গা, ডাস্টি রোজ রঙের ওপর সিলভার থ্রেডের বিটের কাজ। পূর্বের জন্য সিলেক্ট করা হয়েছে ক্লাসিকার স্যুট। তারপর সেটার কাস্টম টেইলার্ড ফ্যাশন কনসালটেন্ট থেকে শুরু করে হেয়ার স্টাইলিশ পর্যন্ত বুকিং দেওয়া হয়েছে আগে ভাগে। বিয়ের আয়োজনে প্রতিটা ডিটেলস প্ল্যান করেছে একটা অভিজাত ইভেন্ট ম্যানেজমেন্ট টিম। ফুল ক্যান্ডেল স্ট্যান্ড, এলইডি ব্যাকড্রপ, স্পোক এফেক্ট সব কিছু ছকে চলছে নিখুঁতভাবে। মেহেরিশ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, হাতে একটা গরম ওঠা কফি মগ নিয়ে। আসবার উপর পাশেই দাঁড়িয়ে দুজন মিলে ঠিক করছে কিভাবে সাজবে ওরা। আসবে খুশির মাত্রা আকাশ ছুঁইছি। মেয়েটা নিতান্তই সহজ সরল প্রকৃতি, অনেকটা মেহেরিশের মতোই। তবে আসবে আর খুশি হওয়ার আরেকটা বিশেষ কারণ আছে, তা হলো তন্ময় আসবে আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এইবার সে তন্ময়কে সোজাসুজি প্রপোজ করবে। এভাবে আর লুকিয়ে চুকিয়ে নয়। দিন দিন শুধু সময় গড়াচ্ছে, সেই সাথে সময়ের সাথে পাল্লা দিয়ে দূরত্ব। এইবার আর দূরত্ব বাড়াবে না আসপিয়া, বাংলাদেশে থেকেই কোনো একটা ব্যবস্থা করে যাবে এই তন্ময়। সকালে ব্যস্ততা মারিয়ে পূর্ব ঠিক করলো এক জরুরি কাজ তাকে শহরে কেন্দ্রস্থলে বের হতে হবে। গাড়ি স্টার্ট দিল। রাস্তা নামতে গাড়ির মোড়ে হঠাৎ এক ঝটকায় সামনে একজন সঙ্গে ধাক্কা খেলো। সামনে তাকাতেই বহু পরিচিত মুখখানা দেখে চোখ কপালে উঠল পূর্বর। আদ্রাজকে মোটো এই অসময় মেহেরিশের বাড়ির সামনে কল্পনা করেনি পূর্ব, আর না তো আদ্রাজ করেছে। তার ক্ষেত্রে ব্যাপারটা সেম। পূর্বের মুখ থমথমে হয়ে উঠল। আদ্রাজকে এখানে দেখে পূর্ব রাগে পারত আকাশ ছুঁয়ে নিজেকে যথাসাধ্য কন্ট্রোলে রেখে গলায় স্বরটাকে যথেষ্ট সম্ভব নর্ম রেখে বলল, তুমি এখানে? আদ্রাজ খানিকটা বিস্মিত হয়ে বলল, আরে পূর্ব ভাই, আপনি কেমন আছেন? হঠাৎ বাংলাদেশে? পূর্ব ঠোঁটের কোণে শুষ্ক হাসি ফুটিয়ে উত্তর দিল, না এসে পারলাম কই, বউ ছাড়া আজকাল যে চলে না। পূর্বের মুখে হেন কথা আদ্রাজ মুহূর্তে একরকম জড়সড় হয়ে গেল। চোখ নামিয়ে বলল, বউয়ের জন্য এতটা? বউয়ের খবর তো রাখেন নিশ্চয়। মেহেরিশ কেমন আছে? শরীর ভালো তো? পূর্ব এবার সরাসরি তাকিয়ে বলো, ওর খোঁজ না রাখলে এখানে আসতাম না। তুমি বরং বলো, তুমি এখানে কি করো? মেহেরদের বাসার সামনে কেন? এখানে কি কাজ? আদ্রাজ মুখে একটা মেকি হাসি এনে বলো, মেহেরিশে দেখতে এসেছি। ওর শরীরের অবস্থা কেমন জানা হয়নি আর, তাই ভাবলাম দেখা করে যাই। পূর্ব ঠান্ডা গলা ভিতরে ক্ষোভ চেপে রেখে বলল, ও এখন বেশ ভালো আছে, সুস্থ এবং ব্যস্ত, বিশেষ করে বিয়ের প্রস্তুতিতে। আদ্রাজ চোখ কপালে তুলে বলল, বিয়ে? হ্যাঁ, ম্যাডামের ইচ্ছে হয়েছে নতুন করে আবার আমায় বিয়ে করার। কি করার করি বলো? বাচ্চা মানুষ বায়না ধরেছে না, না শুনি উপায় আছে? আদ্রাজ চোখ নামিয়ে ফেলল। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল আদ্রাজের। মনের গহীনে তীব্র অস্বস্তি নিয়ে কিছুটা ইস্তহস্ত করে বলল, এই অবস্থায় বিয়ে মানে? ওর শরীর তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি বলেই জানতাম। ওষুধ চলছে নিশ্চয় ওর শরীর? ওষুধ ও সব কিছু এখন আমার দায়িত্ব, তোমার এসবে নাক গলানো লাগবে না। এই বলে পূর্ব সোজা তাকালো আদ্রাজের পানে।
পূর্বের বলা এহেন ঠান্ডা কণ্ঠের কথাগুলো আদ্রাজের বুকের ভিতর বিদ্যুৎ বোলানোর মতো আঘাত হানল। তবে মুখে তা প্রকাশ করল না, বরং শক্ত কণ্ঠে প্রতিবাদ করে বলল, আপনি যতই বলুন, ও কি সত্যি আপনার সঙ্গে ভালো আছে? পূর্বের চোখে হঠাৎ জ্বলে উঠল ক্ষোভের আগুন। থরথর করে কাঁপতে থাকা ঠোঁট বলল, সামলে কথা বলো। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো ভুলে যেও না। আমার মাথায় আছে আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। সত্যি বলতে আবার ভয় কিসের? এতদিন কোথায় ছিলেন? আর এই অবস্থাটা কিভাবে পারলেন ওকে একা বাংলাদেশে পাঠিয়ে দিতে? একবার ওর শারীরিক কন্ডিশন এর কথা বিবেচনা করলেন না? সেই মুহূর্তে পূর্ব আর নিজের নিয়ন্ত্রণ রাখতে পারল না। রাগ, অপমান আর ঈর্ষা ঝড় মাথা ভিতরে ছুটল মস্তিষ্ক জুড়ে। পূর্বর শিরায় রক্ত ছুটছে টকবক করে, চোখের মনি রক্তিম হয়ে উঠেছে। আদ্রাজের প্রতিটা বাক্য ঠিক তীরের মতো বিদ্ধ করেছে ওকে। এক সময় আর নিজেকে ধরে রাখতে পারল না পূর্ব। আচমকা কয়েক কদম এগিয়ে গিয়ে আদ্রাজের শার্টের কলার চেপে ধরল পূর্ব। বলল হিসিয়ে, তুই মেহেরিসের কাছ থেকে দূরে থাকবি, এটা আমার শেষ ওয়ার্নিং। এর বেশি একটা কথা শুনতে চাই না ওর সম্পর্কে তোর মুখ থেকে। ডু ইউ গেট ইট? ঠিক সে সময় বাড়ির বাইরে আসে মেহেরিস। বাইরে বের হতেই চোখের সামনে এহেন দৃশ্য দেখে ভরকে যায় সম্পূর্ণরূপে। পূর্বকে রেগে গিয়ে আদ্রাজের কলার চেপে ধরতে দেখা আচানক দৌড়ে এসে মাঝখানে দাঁড়ায় মেহেরিস ওদের। পূর্বের হাত থেকে ছুটাতে চায় আদ্রাজের শার্টের কলার। পূর্ব থমকে যায়, হাতের বাঁধন ঢিলে হয়ে যেতে আদ্রাজকে পিছিয়ে যায় কয়েক কদম। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? 2 মিনিট ওসব মারামারি ছাড়া থাকতে পারেন না? পর পুরুষের জন্য তোর এত টান কেন? ওর সাহস হলো কি করে তোর না মুখে নিতে? পুরো কথাটা শেষ করতে পারল না পূর্ব। তার আগে মেহেরিস আকস্মাৎ নিজের শরীরে ভারসাম্য হারিয়ে ঢলে পড়বে পূর্বের বুকের ওপরে। জ্ঞান হারায় পুরোপুরি আঁতকে উঠে পূর্ব। বলল চেঁচিয়ে, মেহের জান কি হয়েছে তোর? কথা বল। মেহের বউ কি হয়েছে? বলে মেহেরিসের গালে হাত বোলায় পূর্ব। বুকটা ছটফট করতে থাকে, বুকের ভেতর কাঁপন ধরে এই যন্ত্রণা মানবের। আদ্রাজে ছুটে আসে এক পাশ থেকে। দেখলেন, আমি আগেই বলেছিলাম ও অসুস্থ। বিশ্বাস করতে চাননি আপনি? পূর্ব কিছু বলার অবস্থায় নেই। মুখে আতঙ্ক, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে ইতিমধ্যে। দূরত্ব ওকে কোলে তুলে নিয়ে চলল বাড়ির ভিতর। প্লিজ স্যার, আমাদের চেক আপ করতে দিন, আপনি বসুন। কয়েক মিনিট যেন এক একটা ঘন্টার মতো কেটে যায় পূর্বের। একটু আগে মেহেরিসকে নিয়ে হসপিটালে পাগলের মতো ছুটে এসেছে ও। সাথে এসেছে বাড়ির সকলেই। আদ্রাজের গাড়ি করে মেহেরিসকে তখন হসপিটালে নিয়ে এসেছে পূর্ব। হসপিটালের কক্ষের সামনে অনবরত পায়চারি করছে সে তখন থেকে এক নাগাড়ে। তখনই দরজা খুলে বেরিয়ে আসে একজন মাঝবয়সী ডাক্তার। গলায় স্টেথোস্কোপ, মুখে দায়িত্বপূর্ণ গাম্ভীর্য আউটুক। আপনি পেশেন্টের কে? শি ইজ মাই ওয়াইফ। ডাক্তার মাথা নেড়ে বলল, ভালো, তাহলে বলছি পেশেন্টের শক স্টেজ ছিল, সামরিক অজ্ঞান, তবে অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু একটা বিষয় আছে, এই সময় রোগীকে মানসিকভাবে একদম চাপমুক্ত রাখা দরকার। এমনিতে বেশ বড় ট্রমার মধ্যে দিয়ে গেছে। পূর্বের কপালে ভাঁজ পড়ে, গলা শুকিয়ে আসে। কী ধরনের ট্রমা? ডাক্তার একবার আর চোখে তাকিয়ে বললেন, দেখুন, কিছুদিন আগে পেশেন্ট একটা অ্যাক্সিডেন্টে পড়েছিল। ওই সময় তার একটা মিসক্যারেজ হয়েছে, মানে বাচ্চাটা বাঁচানো যায়নি। পূর্ব যেন ঠিক মতো শুনল না কথাটা, চোখ কপালে তুলে বলল আশ্চর্য সুরে, মিসক্যারেজ মানে কি? হ্যাঁ, আপনার স্ত্রী কিছু সপ্তাহ আগে এক দুর্ঘটনা গুরুতর আঘাত পায়। এতে গর্ভস্থ শিশুটি বাঁচানো যায়নি। ওর জন্য শারীরিক থেকে বেশি মানসিক ধাক্কা বেশি ছিল এটা। আপনাকে জানানো হয়নি? আপনি কি সত্যি জানতেন না? পূর্বের চোখ স্থির হয়ে যায়, শরীর কেঁপে ওঠে থরথর করে, হাতে আঙ্গুলগুলো পর্যন্ত কাঁপছে অনর্গল। ঠোঁটের কোণে একটা চাপা আর্তনাদ আটকে আছে, বুকটা নিষ্পিস করছে, অস্থিরতা বাড়ছে, কপালে যেন কেউ 2 হাত দিয়ে চেপে ধরে রেখেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রচণ্ড রকম। শুষ্ক গলা ভিজিয়ে তারা ঠোঁট দুটো ভিজিয়ে বলে, আর ইউ শিওর ডাক্তার, আমার বাচ্চা ছিল? কথাটা বলার সময় গলাটা কেমন কেঁপে ওঠে ওর।
এমন লাগছে কেন আজ ওর কাছে, যেন পৃথিবীটা সদ্য মাথার ওপর ভন ভন করে ঘুরছে। ইয়েস, 2 মান্থ এর জার্নি ছিল আপনার ওয়াইফের। স্ত্রী এতটুকু খবর রাখেন নাই? দেশে ছিলেন না বুঝি? ডাক্তারের শেষ কথাগুলো যেন আকাশ থেকে বাস পড়ার মতো আছড়ে পড়ে পূর্বের ভিতরে। ধূপ করে বসে পড়ে পিছনে থাকা চেয়ারটায়। চারপাশে শব্দ হঠাৎ ভো ভো করে উঠল কানে। সব অস্পষ্ট, সব অসহনীয়। সমস্ত কোলাহল যেন দূর থেকে মিলিয়ে গেল। এক ভয়াবহ নিস্তব্ধতা এসে ঢুকে পড়ল ওর মনের ভিতর। হাত পা কাঁপছে, ঠোঁট থরথর করে কেঁপে উঠছে। মাথার ভিতর বারবার গুঞ্জন তুলছে একটা কথাই, মেহেরিস প্রেগনেন্ট ছিল। আমার বাচ্চা ও গর্ভে ছিল। আমার রক্ত, আমার অস্তিত্ব। বুকের মধ্যে হু হু করে জেগে উঠল এক শূন্যতা, একটা ক্ষীণ আত্মা যাকে সে কখনো দেখেনি, কোলেও নেয়নি, কোনো নামও দেয়নি, স্পর্শ করেনি। সেই ছোট্ট প্রাণ এসে নীরবে আবার চলে গেছে। তার অস্তিত্ব ছিল, ও আমার ছিল, অথচ সে জানতে পারেনি। পূর্বের চোখ থেকে চুপচাপ জল গড়িয়ে পড়ে। তার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। দুহাত কপালে চেপে ধরে পূর্ব ফিস ফিস করে, আমি তো কিছুই জানতাম না, কিছুই না। আমি যদি জানতাম। মেহেরিস ধীরে ধীরে চোখ তুলে তাকায়। প্রথমে কিছু বুঝতে পারে না, মাথাটা কেমন ঝিম ধরে আছে। চোখ মেলে ভালো করে তাকাতেই পরক্ষণে দৃষ্টি আটকায় এক জোড়া তীক্ষ্ণ চোখের দৃষ্টির সঙ্গে। পূর্ব ধীর পায়ে এগিয়ে মেহেরিসের পাশে বসে, মুখে কিছু না বলে নিঃশব্দে শুধু চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ। মেহেরিস নিজেকে স্বাভাবিক করে নিয়ে পূর্বের মলিন ফ্যাকাশে মুখখানা পরক করে নিয়ে বলে আস্তে করে, কি হয়েছে পূর্ব ভাই? পূর্ব গলা শুকিয়ে আসছে, কণ্ঠে রুদ্ধ হয়ে থাকা কাপা কাপা গলা আওড়ায় কোনো রকম। তুই প্রেগনেন্ট ছিলি? মেহেরিসের মুখে নিস্তেজ হাসিটা মুহূর্তে জমে যায়। চোখের পলক থেমে যায় কিছু সেকেন্ড। গলা শুকিয়ে আসে ভয়, শুষ্কভাবে একটা ঢোক গিলে নেয়। তার মানে লোকটা সব জেনে গেছে। এখন যে চাইলেও আর কিছু লুকানোর নেই। বুকটা কেমন ভারী হয়ে আসছে আবার। কি হলো বলছিস না কেন? জবাব ফুটছে না কেন? তুই প্রেগনেন্ট ছিলি কিনা বল। আপনায় কে বলেছে? কে বলেছে? কি বলেছে? সেসবের উত্তর জানতে চাই না, শুধু জানতে চেয়েছি তুই প্রেগনেন্ট ছিলি কিনা বল। হ্যাঁ ছিলাম। আচমকা পূর্বের কণ্ঠে এক ধাক্কায় উচ্চস্বরে ফেটে পড়ে, আমার অস্তিত্ব, আমার রক্ত, আমার বাচ্চা তুই আমার থেকে চিরদিনের মতো কেড়ে নিলি। আমাকে একবারও জানালি না? তুই কি একবারও ভাবলি না ওটা আমার একটা অংশ ছিল? মেহেরিস কাঁপছে রাগে অস্তিত্বে। পূর্বের চেহারা রঙে পাল্টে গেল মুহূর্তে। দাঁতে দাঁত পিষে বলল, এই বেঈমান নারী, কথা বলছিস না কেন? ওটা কি আমার সন্তান ছিল না? আমায় কে জানালি না? কেন জানালি না? আমি একবারও। মেহেরিসের চোখ কানিস বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। এরই মাঝে পূর্ব আবার বলে উঠে, তুই আমার সন্তানকে মেরে ফেলেছিস। তুই খুনি, আমার মতো খুনি তুইও। এই বলে সে হঠাৎই মেহেরিসকে কাঁধ ধরে ধরে ঝাঁকিয়ে ওঠে। বল বল, তুই কেন করলি এটা? কেন বলিসনি আমায়? মেহেরিস এবার কাঁপতে কাঁপতে ফিস ফিস করে, আমি বাঁচাতে চেয়েছিলাম ওকে। আমি খুব চেষ্টা করেছিলাম, বিশ্বাস করুন। পূর্ব থেমে যায়, হাত শিথিল হয়ে আসে ওর। মেহেরিস কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়, শরীরটা ঘামে ভেজা। চোখ জলে, মুখে ক্লান্তি, কিন্তু ভিতরে এক বিস্মৃতি যন্ত্রণা বহমান। পূর্বের মুখেও ধীরে ধীরে অনুপাত জমতে থাকে। ক্ষোভে আগুন পুড়ে ছাই হয়ে যায় সব প্রশ্ন। সব কেন? হাসপাতালের সাদা সিটে শুয়ে থাকা মেহেরিসের দিকে তাকিয়ে পূর্বের গলা আবার ফাটল ধরানো কণ্ঠে চেপে উঠল, তোর অ্যাক্সিডেন্ট কিভাবে হলো বল, কথা বল, কিভাবে অ্যাক্সিডেন্ট করলি তুই? মেহেরিস নিঃশ্বাস টেনে নেয়, গলা শুকিয়ে গেছে, চোখের নিচে ক্লান্তি ছায়া। কিন্তু এবার আর না বলা কোনো পথ নেই। ফিস ফিস করে বলতে শুরু করলো ও, এক এক করে সব খুলে বলল পূর্বকে। পূর্ব কেবল নীরব শ্রোতার মতো সবটুকু কথা শুনল সন্দপনে চুপচাপ। মেহেরিসের কণ্ঠ কাঁপতে থাকে। শেষ কথাটুকু কোনো রকম কাপা কণ্ঠে আওড়ায়, আমি দৌড় দিই
সেই ভয় আর আতঙ্কের মধ্যে পিছনে তাকায়নি। সামনে একটা গাড়ি ছুটে এসেছিল। আমি কিছু বুঝে ওঠার আগে ছিটকে পড়ি। যখন জ্ঞান ফিরে তখন সব কিছু শেষ হয়ে গিয়েছিল বলে ডুকরে কেঁদে উঠল মেহেরিশ। পূর্ব থমথমে দাঁড়িয়ে থাকে। তার চোখের ভিতরে যেন আগুন জ্বলছে, কিন্তু মুখটা পাথরের মতো স্থির। ভেবেছিলাম বাংলাদেশে এসে আর হাত রাঙাবো না, অন্তত ভদ্র ডিসেন্ট হয়ে থাকবো অ্যাটলিস্ট কয়েকটা দিন। কিন্তু ভাগ্য দেখ আমার, সেটা আর হতে দিল কই। ঠিকই আমাকে দিয়ে আবার হাত রাঙাবে। শেষবারের মতো একটু খারাপ হওয়া যায়, তাই না বল? না হলে যে পাপ হবে আমার, ভীষণ বড় পাপ। আমার না হওয়া সন্তান ক্ষমা করবে না আমায়। পূর্বের হুঙ্কার এর ন্যায় বজ্রধ্বনি শুনে শিহরে উঠল মেহেরিশ। পূর্বের এমন উগ্র উচ্চারণে ভয় পেয়ে গেল মেহেরিশ। নিজের ভিতরে এক অজানা সংশয় জেগে উঠল। তাহলে কি ভুল করে ফেলেছে ও পূর্বের সবটা বলে? পূর্বকে সব কিছু খুলে বলে কি বিপদ ডেকে আনলো আবারও? এসব বলে যখন পূর্ব উঠে দাঁড়াতে উদ্যত হয়, ঠিক তখনই মেহেরিশ বেড থেকে লাফিয়ে উঠে ওর হাত আঁকড়ে ধরে। বাধা দিয়ে বলে, কোথায় যাচ্ছেন আপনি নিজের ভুলে প্রায়শ্চিত্ত করতে? সংক্ষিপ্ত জবাব পূর্বের। মেহেরিশ কেঁপে উঠে কাতর সুরে, কণ্ঠ নরম হয়ে আসে ওর। না, কোথাও যেতে পারবে না আপনি এখন। ভাগ্য যা ছিল তাই হয়েছে, বাকিটা না হয় ভাগ্যে হাতে ছেড়ে দিন। পূর্ব ঘাড় ঘুরিয়ে তাকায় ওর দিকে এক পলক। কঠিন কণ্ঠে বলে, আমি ভাগ্য বিশ্বাস করে হাত গুটিয়ে বসে থাকা মানুষ না মেহের, তুই এটা ভালো করে জানিস। মেরে ফেলবেন ওনাকেও এভাবে আর কত? পূর্ব ভাই, আপনি কি একটু হলেও স্বাভাবিক হতে পারবেন না? পূর্বের ঠোঁটের হালকা বিদ্রুপের ছায়া খেলে যায় সঙ্গে সঙ্গে। বা আমার সঙ্গে থেকে বেশ উন্নতি হয়েছে দেখছি তোর চিন্তাধারা, মাথা ভালোই বুদ্ধি হয়েছে। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে আমাদের। মেহেরিশ ফুঁপিয়ে উঠল। আপত্তি জানিয়ে বলে, প্লিজ যেন না, অন্তত আজকে দিনটা আমার সঙ্গে থাকুন। বাদ দিন না ওসব প্রতিশোধের খেলা। মেহেরিশ আপাতমস্তক পরক করে দীর্ঘশ্বাস ছাড়ল। পূর্ব একবার নিজের ভাবনা চিন্তা দ্বারা অক্ষুণ্ণ রেখে বলল পরিহাসের কণ্ঠে, যেখানে আমি আমার একটা সাধারণ ব্যবহৃত টিস্যুকে কারো হস্তক্ষেপ সহ্য করি না, সেখানে আমার অনাগত সন্তানের অস্তিত্বকেও বিলীন করে দেবে আর আমি চুপ করে থাকবো? সেটা ইহজীবনও সম্ভব, তাও আবার আমার দ্বারা? বলি পূর্ব আর এক মুহূর্তে দাঁড়ায় না। চোখে বিক্ষিপ্ত আগুনের ঝিলিক নিয়ে দরজার দিকে এগিয়ে যায় সে। মেহেরিশ অসহায়ভাবে চেয়ে থাকলো পূর্বে চলে যাওয়ার পানে। পূর্বের দরজা হাতল চেপে ধরে একবারও পিছনে না ফিরে হনহনিয়ে বেরিয়ে হয়ে যায় সেখান থেকে। কক্ষের বাইরে এতক্ষণ নিঃশব্দে উত্তেজনা জমা ছিল। পূর্ব এতক্ষণ যাবৎ মেহেরিশের সঙ্গে কক্ষে থাকা কেউ ভিতরে প্রবেশ করার সাহস পায়নি। ইতিমধ্যে মেহেরিশের কক্ষের সামনে সবাই জড়ো হয়েছে, আঁকুপাকু করছে। সেই তখন থেকে সকলে মেহেরিশে প্রেগনেন্ট থাকার বিষয়টি রাবেয়া বেগম আসবে সাহেব কান পৌঁছে গেছে। ততক্ষণে রাবেয়া বেগম নিজেকে দোষারোপ করছে সব কিছুর জন্য। সে যদি মেহেরিশকে সেদিন বাংলাদেশে না পাঠাতেন হয়তো এত কিছু হতো না ভেবে নিজেকে দোষী করছেন। পুরো বের হতে সেই কক্ষ হুড়মুড়িয়ে প্রবেশ করল সকলে। রাশেদা বেগম নিজের কর্মে কাণ্ডে অনুতপ্ত। নিজের কাণ্ডের জন্য মনে মনে তীব্র অনুতাপ দগদগে আগুনের মতো পোহাচ্ছেন তাকে। ভিতরে একটা প্রশ্ন বারবার ঘুরছে, কিভাবে নিজের মেয়েকে অবিশ্বাস করেছেন তিনি। মেয়ের কথা না ভেবে ডোবার আগে ভেবেছেন সমাজের কথা, নিজের মান সম্মানের কথা। আকাশে পশ্চিম প্রান্তে সূর্য ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ছড়িয়ে আছে কমলা, সোনালি আর নীলে মিশেলে। শহরে গায়ে ঘেঁষে বাতাস বইছে ধরণী জুড়ে দুপুরে কোলাহল পেরিয়ে সন্ধ্যার রং এখনো ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। ঠিক এমন সময় শহরে বুক চিরে অজানা গন্তব্য একসঙ্গে ছুটে চলছে দেশের সবচেয়ে নামী শক্তিশালী দাপুটে তিনটি বাইক। একটা কালো ম্যাট ডুকাটে, একটা রক্তলাল হায়াবুসা আর একটা আগুনের রং কাওয়াসাকি H2RI। সেই বাইকের চাকা ঘষে ওঠে ধোঁয়ার আর ইঞ্জিনের গর্জনে কেঁপে উঠছে সড়কের নীরবতা। শব্দ করে গর্জে উঠছে একসঙ্গে তিনটি ইঞ্জিন। বাতাস চিরে আলোর ছিঁড়ে এগিয়ে চলছে ঝড়ের গতিতে।